স্যার আসসালামু আলাইকুম। ঈশা কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি প্রথমে জয়েন করেছো, আমরা একটু ওয়েট করছি, কেমন? আমরা 2-3 মিনিট ওকে একটু ওয়েট স্যার। করি। আরো পার্টিসিপেন্ট জয়েন করলে আমরা ক্লাস স্টার্ট করব। ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? আমি ভালো আছি। ঠিক আছে, আমরা একটু ওয়েট করছি, কেমন? তাহলে তুমি সহ আমরা 3 জন পার্টিসিপেন্ট হয়েছি, একটু ওয়েট করছি 2 মিনিট। এরপরে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর ওয়েট করছি না, আমরা ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমেই স্ক্রিন শেয়ারে যাব। ওকে, দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? স্যার দেখতেছি। ওকে, ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি তোমাদের জন্য। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। নবম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বাদশ অধ্যায়, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, লেকচার 2। তাহলে তোমরা দ্বাদশ অধ্যায়টি খুলে নাও। দ্বাদশ অধ্যায়, চ্যাপ্টার 12, 159 পৃষ্ঠা। 159 পৃষ্ঠা। ওকে, গত ক্লাসে আমরা জেনেছিলাম মোট জাতীয় উৎপাদন কিভাবে পরিমাপ করে, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো। মাথা পিছু আয়।
মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম এবং জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান সম্পর্কে জানব। তাহলে প্রথমে আমরা জানব মাথাপিছু আয় সম্পর্কে। মাথাপিছু আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। ওকে, গড় বলতে আমরা বুঝি, আমরা তো জানি, আমরা তো ম্যাথস করেছিলাম তাই না, গড় কিভাবে বের করে। টোটাল সব মানুষের জনসংখ্যা, সব জনসংখ্যা যে টোটাল আয় করে ওই আয়টাকে একসাথে এডিশন করব, যোগ করব, যোগ করার পর জনসংখ্যা দিয়ে ডিভাইড করব, এভাবে মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে আবারও বলছি, মাথাপিছু আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুইটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়, সেগুলো হচ্ছে মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। তাহলে বলা যায় যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকামকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে আমরা এভাবে লিখতে পারবো, বা মাথাপিছু আয়ের ফর্মুলাটা এভাবে লিখতে পারবো, মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। তাহলে কোন দেশের মাথাপিছু আয় যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, মোট যে জাতীয় আয় থাকবে তাকে আমরা মোট জনসংখ্যা দিয়ে ডিভাইড করব, ভাগ করব। যদি 2011 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা 14 কোটি হয় এবং জাতীয় আয় 7,000 কোটি মার্কিন ডলার হয়, তাহলে আমরা মাথাপিছু আয়টি পাবো 7,000 কোটি মার্কিন ডলারকে 14 কোটি দিয়ে ডিভাইড করলে যে অ্যামাউন্ট আমরা পাবো 500 মার্কিন ডলার, সেটি হবে মোট জাতীয় আয়। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। যদি মাথাপিছু আয় যদি হাই হয়, উচ্চ হয়, তাহলে জীবনমান উন্নত হয়, উন্নত জীবনমান নিশ্চিত হয়। আমরা যদি উন্নত দেশের দিকে দেখি, যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, সিঙ্গাপুর, ওকে, তাহলে এগুলো হচ্ছে এদের মাথাপিছু আয়টি কি বেশি, মাথাপিছু আয় বেশি হওয়ার কারণে ওদের জীবনযাত্রার মানও কি অনেক উন্নত। ওকে, এসব কান্ট্রিতে যারা রেস্টুরেন্টে পেঁয়াজও কাটে, যারা প্লেট ধুয়ে, তারাও গাড়িতে করে আসে। ওকে, তাহলে ওদের জীবনযাত্রার মানটা অনেক উন্নত, ওদের মাথাপিছু ইনকামটা অনেক বেশি। ওকে, তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনা নিতে হবে। আচ্ছা, যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়, ডাবল হয়, আবার একই সাথে যদি দ্রব্যের দামও বেড়ে যায়, ডাবল হয়, তাহলে জীবনমান বাড়বে না, একই থাকবে, কারণ ওই ডাবল টাকা দিয়ে সে একই পরিমাণ জিনিস কিনবে। ওকে, তাহলে তখনই জীবনমান উন্নত হবে যদি কোনো মানুষের ইনকামটা বাড়ে, কোনো দেশের জনগণের ইনকাম বাড়ে, আর যদি দ্রব্যের দাম সেম থাকে, ওকে, তাহলে জীবনমান বৃদ্ধি পাবে। ওকে, তারপরে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে জাতীয় আয়ের যে বন্টনটা, ডিভিশনটা যদি ইকুয়াল না হয়, যদি সুষম না হয়,
তাহলে মাথাপিছু আয় বাড়লেও জনগণের জীবনমান কিছুই হবে না, নিচু থাকবে। ওকে ওকে, তাহলে মাথাপিছু আয় হচ্ছে একটা অ্যাভারেজ, একটা মান, অ্যাভারেজ একটা ভ্যালু। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় যদি অনেক বেশি হয়, ধরো বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি, কিন্তু সেটি হচ্ছে শুধু শিল্পপতিদের মধ্যে। মাথাপিছু ইনকামটা বৃদ্ধি পাচ্ছে শিল্পপতিদের কাছে। ওকে, তারাই বেশি ইনকাম করে নিচ্ছে, কিন্তু গরিব মানুষের কিছুই হচ্ছে না। তাহলে কি হবে না? জীবনযাত্রার মানটাই কি থাকবে? উন্নত হবে না। ওকে, তাহলে আমরা মাথাপিছু আয় আরেকবার রিভিশন করব। মাথাপিছু আয় হচ্ছে কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ডিভাইড করলে আমরা যে অ্যামাউন্ট অফ পরিমাণ আমরা যে পরিমাণ আমরা পাবো তাকে বলা হচ্ছে মাথাপিছু আয়। ওকে, তাহলে আমরা এখন পরের অংশে যাব, যে জাতীয় অর্থনীতির খাতসমূহ এবং মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান। অর্থনীতির খাত হচ্ছে অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখা। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: কৃষি, শিল্প এবং সেবা খাত। ভূমি এবং ভূমি থেকে উৎপন্ন সবকিছু, যেমন শস্য, ফলমূল, শাকসবজি, বনজ সম্পদ, পশু এবং মৎস্য সম্পদ ইত্যাদি হচ্ছে কৃষি খাতের অন্তর্গত। ওকে, বৃহৎ আয়তন এবং ক্ষুদ্র আয়তন শিল্প, সব ধরনের নির্মাণ, খনিজ দ্রব্যাদি সংক্রান্ত সকল কাজ হচ্ছে শিল্প খাতের অন্তর্গত। আমি আবারও রিভিশন করছি যে কৃষি খাত হচ্ছে ভূমি এবং ভূমি থেকে উৎপন্ন সবকিছু, অর্থাৎ মাটি, আমরা মাটি বলতে পারবো, মাটি এবং মাটি থেকে উৎপন্ন সবকিছু, যেমন শস্য, ফলমূল, শাকসবজি, বনজ সম্পদ, পশু এবং মৎস্য সম্পদ, সবকিছু কৃষি খাতের অন্তর্গত। শিল্প ও বাণিজ্য খাত। তাহলে শিল্প আর বাণিজ্য খাত হচ্ছে বৃহদায়তন এবং ক্ষুদ্রায়তন শিল্প, সব ধরনের নির্মাণ, খনিজ দ্রব্যাদি ইত্যাদি সবকিছুই শিল্প খাতের অন্তর্গত। ওকে, যেমন আমরা বলতে পারি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম। ওকে, তারপরে হচ্ছে তোমার যে অ্যালুমিনিয়াম শিল্প, লোহা শিল্প, ইস্পাত শিল্প, তারপরে হচ্ছে জুতা শিল্প, চামড়া শিল্প। ওকে, বিভিন্ন মেয়েদের বিভিন্ন কসমেটিক শিল্প, তারপরে হচ্ছে ইত্যাদি সবকিছুই শিল্প খাতের অন্তর্গত। সেবা খাত। তাহলে সেবা খাত হচ্ছে যেমন শিক্ষা, গত ক্লাসে বলেছিলাম মনে হয়, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, ব্যাংক, বীমা,
হোটেল, রেস্তোরাঁ, ডাক, তার, যোগাযোগ এবং পরিবহন এসব কিছু হচ্ছে সেবা খাতের অন্তর্গত। তবে বিভিন্ন দেশে বাজেট বরাদ্দ এবং কাজ করার সুবিধার জন্য এই তিনটি প্রধান খাতকে প্রত্যেকটি আবার কিছু সংখ্যক উপখাতে ভাগ করা যায়। বাংলাদেশের অর্থনীতিকে মোট 15টি প্রধান খাতে ভাগ করা হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতিকে 15টি প্রধান খাতে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে কৃষি এবং বনজ, মৎস্য, খনিজ এবং খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস এবং পানি, নির্মাণ, পাইকারি এবং খুচরা বাণিজ্য, হোটেল এবং রেস্তোরাঁ, পরিবহন এবং পরিবহন সংক্রান্ত সবকিছু, পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া এবং অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন এবং প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। এই 15টি খাতকে তবে 3টি বৃহৎ খাতে ভাগ করা যায়। আগে যে প্রধান 3টি খাত বলেছিলাম, যেমন এখানে যে আছে কৃষি খাত, শিল্প এবং বাণিজ্য খাত এবং সেবা খাত। ওকে, তাহলে আমরা আরেকবার রিভিউ করছি। কৃষি খাত, কৃষি খাতে কি কি আছে? কৃষি এবং বনজ সম্পদ। ওকে, কৃষি এবং বনজ। বৃহত্তর অর্থে মৎস্য সম্পদকেও কি বলা যাবে? কৃষি খাতের অন্তর্ভুক্ত করা যাবে। ওকে, মৎস্য চাষ করা, মাছের চাষ করা, মাছ বিক্রি করা ইত্যাদি জিনিসকে আমরা কৃষির সাথে অন্তর্ভুক্ত করতে পারবো। এটি এক ধরনের কৃষি, ওয়ান কাইন্ড অফ ফার্মিং। ওকে, তাহলে শিল্প এবং বাণিজ্য খাত আরেকবার রিভিউ করব। শিল্প খাতের মধ্যে আছে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প। তবে বৃহত্তর অর্থে খনিজ এবং খনন। ওকে, যে মাটি করে যে বিভিন্ন খনিজ সম্পদ আহরণ করা হয়, গ্যাস, তেল, ওকে, কয়লা ইত্যাদি। তাহলে খনিজ এবং খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, ওকে, নির্মাণ ইত্যাদিকে শিল্প খাতের অন্তর্ভুক্ত করা যাবে। পাইকারি এবং খুচরা ব্যবসা, পাইকারি এবং খুচরা বাণিজ্য, রিয়েল এস্টেট, ভাড়া এবং অন্যান্য ব্যবসা ইত্যাদিকেও শিল্প খাতের অন্তর্ভুক্ত করা যাবে। লাস্ট আরেকবার রিভিউ করব সেবা খাত। হোটেল এবং রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ। ওকে, এখানে পরিবহন বলতে যে আমরা যে পরিবহন সার্ভিস পাই, যে বাস, ট্রেন, বিমান, এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা যাচ্ছি। সরকারি পরিবহন আছে, বিআরটিসির বিভিন্ন বাস আছে, ওকে, বাংলাদেশ বিমান আছে, আবার প্রাইভেট অনেক ব্যবস্থা আছে, কেমন? তারপরে হচ্ছে এসব। তারপরে আছে আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক আছে, বীমা আছে। তারপরে হচ্ছে সেবা খাত ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। লোক প্রশাসন এবং প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক এবং ব্যক্তিগত সেবা, এগুলো সবকিছু সেবা খাতের অন্তর্ভুক্ত। 2015-16 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে এই 3টি সমন্বিত খাতের মধ্যে সবচেয়ে উপরে আছে শিল্প এবং বাণিজ্য খাত। ওকে, তাহলে সবার উপরে আছে শিল্প এবং বাণিজ্য খাত। এই খাতের অবদান হচ্ছে 53%, 53.94%। বিভিন্ন স্থানে রয়েছে সেবা খাত। মোট দেশজ উৎপাদনে এর অংশ হচ্ছে 33.72% এবং তৃতীয় স্থানে আছে কৃষি খাত। মোট দেশজ উৎপাদনে 15.33% হচ্ছে কৃষি খাত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এতটুকু জেনেছি।
আমরা আজকের ক্লাসে জেনেছি মাথাপিছু আয় কি জেনেছি। ইংলিশে বলা হয় পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের মোট জনসংখ্যাকে একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে পরিমাণটা আমরা পাবো তাকে মাথাপিছু আয় বলে। এতটুকু জানলে হবে। তারপরে হচ্ছে জাতীয় অর্থনীতির খাতসমূহ। জাতীয় অর্থনীতির খাতের মধ্যে আছে কৃষি খাত আছে মেইনলি, শিল্প এবং বাণিজ্য খাত আছে এবং সেবা খাত আছে। ওকে, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তোমাদের বাড়ির কাজ থাকবে মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করবে। ওকে, যে আমি পেজটি এখানে স্ক্রিন শেয়ারে নিয়ে এসেছিলাম, তোমরা ওখানে আছে। জাতীয় আয়ের ধারণা কিভাবে ব্যাখ্যা করতে হবে ওখানে দেওয়া আছে, আমিও ব্যাখ্যা করেছি। এটা থাকবে আমাদের এসডব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা একটু করে ফিডব্যাক নিব, এরপরে ক্লাস শেষ করব। সাকিব জয়েন করেছে, সাকিব লাস্টে করে জয়েন করেছে। সাকিব কেমন আছো? জি স্যার, ভালো। ভালো আছো? ওকে, ঠিক আছে। তোমাদের লাস্টের ক্লাসে একদমই পার্টিসিপেন্ট কম দেখা যাচ্ছে, 3 জন পেয়েছি আমি এতক্ষণ ধরে। ওকে, তাহলে আমি একটু ফিডব্যাক নিব, দেখি কে বলতে পারো যে মাথাপিছু আয় কাকে বলে, কে বলতে পারবা? দেওয়া আছে, দেখে দেখে বলো, নো প্রবলেম, আমরা দেখে দেখে শিখবো। যে পেজটা সামনে আছে। একটা দেশের মোট জনসংখ্যাকে মোট জাতীয় আয় দিয়ে ভাগ করলে যা বেড়ে তাকেই মাথাপিছু আয় বলে। ওকে, ভেরি গুড জিম। কৃষি খাতের মধ্যে কি কি পড়ে, কে বলতে পারবা? কৃষি ও বনজ পড়ে স্যার। বলো দেখি। মৎস্য পড়ে, কৃষি, বনজ, মৎস্য। কৃষি খাতের মধ্যে আছে কৃষি, বনজ এবং মৎস্য। ভেরি গুড, ঠিক আছে। তারপরে হচ্ছে শিল্প এবং বাণিজ্য খাত। শিল্প এবং বাণিজ্য খাতের অন্তর্ভুক্ত কি কি আছে বলো দেখি। শিল্প এবং বাণিজ্য খাতের মধ্যে কি কি আছে? কই জিম পারবে না? দেখি ঈশা বলো দেখি। কৃষিক্ষেত্রে উন্নয়নের বড় বাধাগুলোর মধ্যে রয়েছে কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া, কৃষি ঋণের অপর্যাপ্ততা, কৃষি উপকরণ যেমন বীজ, সার ও কীটনাশকের অপর্যাপ্ততা, অবকাঠামোগত দুর্বলতা যেমন সেচ সুবিধা ও বিদ্যুতের অভাব, উৎপাদিত পণ্য বিপণন সুবিধার অভাব এবং প্রাকৃতিক দুর্যোগ। ওকে, ঠিক আছে, ভেরি গুড ঈশা, ঠিক আছে। জিম তো দেখি লিভ করেছে। সবুজ রহমান জয়েন করেছে। সবুজ কেমন আছো? সবুজ, তোমাকে শোনা যাচ্ছে না, ভলিউমটা একটু বাড়িয়ে দাও। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। তোমার জয়েন করতে লেট হলো যে? হ্যাঁ স্যার। তোমাকে ক্লাসে কম দেখা যাচ্ছে ইদানিং, কি সমস্যা বলবে? সবুজ, একটু অসুস্থ ছিলাম তো, অসুস্থ এই ছিল জন্য। না?
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়মিত ক্লাস করবে, কারণ এখন ক্লাস না করলে সমস্যা হবে। গত ক্লাসে বলেছিলাম যে বোর্ড থেকে চিঠি আসছে, আমাদের প্রেজেন্ট অ্যাবসেন্টের লিস্ট পাঠাতে হবে ওখানে। ওকে, যারা অ্যাবসেন্ট তাদেরকে প্রমোশন দেওয়া যাবে না ক্লাস 10-এ। 60% ক্লাসে থাকতে হবে। অ্যাটলিস্ট যারা 60% আছে তাদেরকে প্রমোশন দেওয়া হবে। ওকে, তো সরকার যেহেতু পরীক্ষা নিতে পারছে না তেমন একটা, বারবার পরীক্ষাগুলো নেওয়া যাচ্ছে না, অটো পাস দিয়ে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে, তোমাদের বাড়ির কাজের উপর ডিপেন্ড করে রেজাল্ট দিতে হচ্ছে। কেমন? ওই ক্ষেত্রে তোমরা যাতে বাসায় বসে পড়াশোনা করো, যাতে অ্যাক্টিভ থাকো ক্লাসে, সেজন্য এই ব্যবস্থা নিয়েছে। ওকে, প্রত্যেকটা স্কুলে নোটিশ পাঠিয়েছে যাতে সবার প্রেজেন্টটা নিশ্চিত হয়। ওকে, ঠিক আছে, এখন থেকে ক্লাস করবে। ক্লাস না করলে রেজাল্টের সময় প্রবলেম, রেজাল্টের সময় না, তোমার প্রমোশনের সময় এখন তেমন প্রবলেম হবে না। প্রবলেম কখন হবে? যখন ক্লাস 10-এ ওঠার সময় প্রবলেম হবে। তখন দেখবে যে প্রেজেন্ট না থাকার কারণে আটকিয়ে দিচ্ছে, ক্লাস 10-এর প্রমোশন দিচ্ছে না, তখন হয়রানি হবে সবার। কেমন? ঠিক আছে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছিলাম একদম। আমরা চ্যাপ্টার 12-এ আছি। চ্যাপ্টার 12 থেকে আমরা আজকে পড়েছি মোট জাতীয় আয় পড়েছি, তারপরে মাথাপিছু আয় পড়েছি, তারপরে জাতীয় অর্থনীতির খাতসমূহ এবং মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান সম্পর্কে পড়েছি। আচ্ছা, এরপর সেবা খাত। সেবা খাতে কি কি আছে বলতে পারবে? সবুজ বলতে পারবে? সেবা খাত। সেবা খাত। দেখি, বলো দেখি। চ্যাপ্টার 12 থেকে। না স্যার, পারবো না। পারবে না? তাহলে বই খুলো নাই, হয়তো বই খুললে পারতাম। মাঝখানে জয়েন করেছো, কোন চ্যাপ্টার পড়াচ্ছি কোনখানে আছে তুমি বুঝতে পারো নাই। তাহলে আমরা আজকে ক্লাসে কি কি জেনেছি? মাথাপিছু আয় সম্পর্কে জেনেছি, পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে জেনেছি, মাথাপিছু আয় কিভাবে বের করে সে সম্পর্কে জেনেছি, কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। ওকে, তারপরে মোট জাতীয় অর্থনীতির খাতসমূহ এবং মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান সম্পর্কে জেনেছি। আমরা কৃষি খাত সম্পর্কে জেনেছি। কৃষি খাতের মধ্যে আছে যে বৃহত্তর অর্থে মৎস্য সম্পদ আছে, আর কৃষি, বনজ ইত্যাদি এই খাতের অন্তর্ভুক্ত। শিল্প এবং বাণিজ্য খাত সম্পর্কে জেনেছি। এখানে আছে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প, খনিজ এবং খনন শিল্প আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ আছে। তারপরে আরো আছে পাইকারি এবং খুচরা বাণিজ্য, রিয়েল এস্টেট ইত্যাদি ব্যবসা এই খাতের আওতায় পড়ে। সেবা খাত সম্পর্কে জেনেছি। ওখানে আছে যে হোটেল এবং রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে তোমাদের বাড়ির কাজ হবে মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করো। ওকে, মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ক্লাস করবে। ক্লাস না করলে কিন্তু প্রবলেম হবে, প্রবলেমে পড়তে হবে। তোমরা নিজের প্রবলেমে পড়বে, আমিও প্রবলেমে পড়বো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।